This Bengali audio story is copyrighted from August 12, 2025 and remains protected under copyright law to date. All rights reserved. All rights to this audio story are reserved by the creator. Unauthorized reproduction, distribution, or adaptation is strictly prohibited. This Bengali audio story is a work of fiction. Any similarities to actual persons, living or deceased, events, or locations are purely coincidental. বিভিন্ন স্বাদের গল্পে ভরা এক অপূর্ব মিশেল গল্পের পাঁচমিশালি। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দিব্যমিত্রের লেখা একটি ভৌতিক কল্পবিজ্ঞানের গল্প ছায়ার গহ্বরে। এই গল্পটি সময় সফরের এক বিশেষ প্যারাডক্স বুটস্ট্র্যাপ প্যারাডক্সের উপর ভিত্তি করে নির্মিত। আকাশ অন্ধকার ঘরে কাকে দেখল, কার কান্নার শব্দ ভেসে এলো, আর আকাশকে আটকে রাখলই বা কে? সব প্রশ্নের উত্তর জানতে হলে শুনুন গল্পের পাঁচমিশালির নবম নিবেদন ছায়ার গহ্বরে। এটি একটি দীর্ঘ কাহিনী, তাই মন দিয়ে ধীরে ধীরে শুনবেন। এই গল্পে ব্যবহার করা হয়েছে একটি রবীন্দ্রসঙ্গীত আমার মুক্তি আলোয় আলোয়, যা কিবোর্ডে সঙ্গত করেছেন অরূপ পাল। তার সুর আজকের গল্পকে দিয়েছে এক বিশেষ মাত্রা। আমরা কৃতজ্ঞতা জানাই অরূপ পালকে আমাদের পাশে থাকার জন্য। আমরা এই গল্পটি উৎসর্গ করছি সকল সাইকোঅ্যানালিস্টদের যারা মানুষের মনের জটিলতম রোগের চিকিৎসায় নিরলস পরিশ্রম করেন। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি একজন প্রিয় সাইকোঅ্যানালিস্টকে, যিনি আমাদের এগিয়ে চলার পথে সবসময় সহায় হয়ে থেকেছেন। তাহলে আর দেরি না করে শুরু হচ্ছে ছায়ার গহ্বরে। আকাশ হঠাৎ নিজেকে আবিষ্কার করে এক অন্ধকার ঘরে। চারিদিকে গা ছমছমে নিস্তব্ধতা। ঘরটা যেন অনেক বছর ধরে বন্ধ, শীতল, স্যাঁতসেঁতে। দরজাটা বন্ধ, ঠিক যেন কেউ ইচ্ছে করেই বাইরে থেকে তালা দিয়ে ওকে আটকে রেখেছে। ও প্রাণপণে ধাক্কা মারছে। দরজার কপাট কেঁপে উঠছে, কিন্তু তবুও খুলছে না। ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, বুকের ভেতর ঘনিয়ে আসছে আতঙ্ক। হঠাৎ একটানা এই নিস্তব্ধতার মাঝে ভেসে আসে চাপা কান্নার শব্দ। আকাশ থমকে দাঁড়ায়, চারপাশে তাকিয়ে দেখে ঘরের এক কোণে ছায়ার গভীরে বসে আছে একটা ছোট ছেলে। মুখটা দুই হাঁটুর মাঝে গুজে কাঁপতে কাঁপতে কাঁদছে সে। আকাশ ধীরে ধীরে এগিয়ে যায়, পা টিপে টিপে কাছে গিয়ে ছেলেটার দিকে ঝুঁকে পড়ে। ও ফিস ফিস করে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? ছেলেটা ধীরে ধীরে মুখ তোলে, আর তখনই আকাশ রীতিমতো জমে যায়। গলা শুকিয়ে আসে, পা থেকে মাটি সরে যেতে চায়। আরে, এই মুখটা তো এই যে। ঠিক তখনই ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে যায় আকাশের। ও উঠে বসে দেখে শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। নিঃশ্বাস টেনে নিয়ে ও জানলার দিকে তাকায়। বাইরের অন্ধকারেও যেন ওর দুঃস্বপ্নের ছায়া রয়ে গেছে। প্রতিদিন রাতেই এই একই দুঃস্বপ্ন ওর ঘুম কেড়ে নিচ্ছে। গত 13 বছর ধরে একটা অপরাধ বোধ যেন ওকে ধীরে ধীরে
গিলে খাচ্ছে। সেই পুরনো দিনের একটা ঘটনা, যেটা ও কাউকে কখনো বলেনি, সেটাই আজও ওর নির্ঘুম রাতের একমাত্র সঙ্গী। আজ আকাশ একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বড় একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে সে। নামি পদে রয়েছে ঠিকই, কিন্তু ওর চোখে মুখে নেই কোনো সাফল্যের আভা, বরং প্রতিদিনের অফিসের চাপ, ডেডলাইন, মিটিং আর ম্যানেজারের ঠাস বকুনির মধ্যে যেন নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছে সে। ওর ম্যানেজার সব সময় যেন ওর ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। একটু ভুল করলেই কথার চাবুক পড়ে। এমনকি কাজ ভালো করলেও ঠিক প্রশংসা জোটে না, শুধু আরও চাপ, আরও প্রত্যাশা। দিনের পর দিন সেই একই রুটিন, একই মন খারাপ করা অফিস ঘর আর ঠান্ডা মনিটরের স্ক্রিন। এই অবিরাম চাপের ভাঁড়ে আকাশে আত্মবিশ্বাস যেন একেবারে তলানিতে এসে ঠেকেছে। সে এখন সহজেই হেরে যায়, ভেঙে পড়ে, নিজের সিদ্ধান্তে সন্দেহ করে। একটা সময় ছিল যখন আকাশ মানেই ছিল সাহস, উচ্ছ্বাস, আত্মবিশ্বাসের টইটুম্বুর এক কিশোর। তখন কোনো কিছুতেই ভয় পেত না, নিজের অবস্থান নিয়ে নিশ্চিত ছিল সে। আর আজকের এই আকাশ নিজেকে আর চিনতেই পারে না। আয়নার সামনে দাঁড়ালেই মনে হয়, কে এই ক্লান্ত, বিমর্ষ, চিন্তায় ভেঙে পড়া মানুষটা? কোথায় হারিয়ে গেল সেই চঞ্চল, নির্ভীক ছেলেটা? মাঝে মাঝেই আকাশ নিজের ভেতর সেই পুরনো আকাশটাকে খুঁজে ফেরে। ছোটবেলার সেই সাহসী ছেলেটার মুখটা মনে করার চেষ্টা করে, যে কোনো অন্ধকার ঘর, কোনো ঝুঁকি, কোনো অপমানকে পাত্তা দিত না। কিন্তু যতই সে খুঁজে বেড়ায়, ততই যেন সেই পুরনো সে দূরে সরে যায়, একটা কুয়াশার আড়ালে। আজ থেকে প্রায় 13 বছর আগের কথা। তখন আকাশ আর অনিক দুজনেই ক্লাস 7-এ পড়ে। একই স্কুল, একই ক্লাস, কিন্তু দুইজনের চরিত্র যেন দিন আর রাত। আকাশ ছিল সেই ছেলেটা যে সহজেই সবার নজরে পড়ে, সাহসী, চটপটে, কথা বলতে জানে, আর প্রায়ই নিজের দাপটে ক্লাসটাকে কাঁপিয়ে রাখে। অন্যদিকে অনেক ছিল সম্পূর্ণ বিপরীত, শান্ত, লাজুক, নিঃশব্দ এক উপস্থিতি। সহজেই ভয় পায়, কারো চোখে চোখ রাখতে দ্বিধাবোধ করে। আকাশের এক অদ্ভুত অভ্যাস ছিল, সে ক্লাসে প্রায়ই অন্যদের নিয়ে ঠাট্টা করত, তাদের ভয় দেখাতো। আর সেই মৃদুভাষী অনিক ছিল তার সবচেয়ে পছন্দের টার্গেট। মনে মনে যেন একটা ক্ষমতার অনুভব পেত আকাশ, যখন অনিক চুপ করে অপমান সহ্য করত। একদিন স্কুল ছুটির পর আকাশ জোর করে অনিককে সঙ্গে নিয়ে গেল একটা বিশেষ জায়গায়। জায়গাটা শহরের একটু বাইরে, একটা পুরনো পরিত্যক্ত পোড়ো বাড়ি। ছায়া ঘেরা সেই বাড়ি নিয়ে স্কুলের ছেলেমেয়েদের মধ্যে নানা গুজব চালু ছিল। কেউ বলতো ওখানে রাত নামলে কান্নার আওয়াজ শোনা যায়, কেউ বলতো কেউ একবার ঢুকলে আর ফিরে আসে না। ভূতের গল্পে মোড়া সেই পোড়ো বাড়ির নাম শুনলেই শরীরের লোম খাড়া হয়ে যেত। অনেক বার না করেছিল, আমি যাব না আকাশ, ভয় লাগছে, তুই ছাড় না। কিন্তু আকাশ ওর কথায় কান দিল না। হেসে বলে উঠল,
ভয় পেলি নাকি? কিরে, ভূত দেখবি না? এই বলে ওর হাত টেনে অনিককে নিয়ে ঢুকে পড়ল সেই পোড়ো বাড়িতে। ভেতরটা ছিল ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, মাকড়সার জাল, ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ আর অস্পষ্ট শব্দে ভরে থাকা নিস্তব্ধতা। তারা একসাথে ঢুকলো বাড়ির একটি ঘরে। হঠাৎ আকাশ এক ছলনা করল। সে বাইরে বেরিয়ে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। এই আকাশ, দরজাটা খোল প্লিজ। এই আকাশ, খোল না প্লিজ, প্লিজ প্লিজ খোল না আকাশ। এই আকাশ, দরজাটা খোল না প্লিজ। অনিক চিৎকার করতে লাগলো, দরজায় বারবার ধাক্কা দিতে লাগলো। ওর গলায় তখন কাঁপুনি, চোখে জল, বুকের ভেতর আতঙ্ক। আকাশ তখন বাইরে দাঁড়িয়ে হাসছিল। ওর মাথায় তখন কিশোর সুলভ দুষ্টুমি। ভেবেছিল কালকে এসে বন্ধুরা মিলে দরজা খুলবে আর সবাই হাসবে। অনিক থাকবে এক রাতের ভূতের বাড়ি অভিযানে সফল একজন বেঁচে ফেরা মানুষ। কিন্তু গল্পটা সেখানে শেষ হলো না। পরদিন সকালে আকাশ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে আবার গেল সেই বাড়িতে। গিয়ে দরজাটা খুলল। গলার রক্ত ঠান্ডা হয়ে গেল। ঘরটা একেবারে ফাঁকা। অনেক নেই, কোথাও নেই। ঘরের ভেতর কোনো ভাঙচুর, জানলার চিহ্ন কিছুই নেই। একটা বন্ধ ঘর থেকে অনেক কিভাবে অদৃশ্য হয়ে গেল সে প্রশ্নে সবাই বাক্রুদ্ধ। বন্ধুরা আতঙ্কে পালিয়ে যায়, আর আকাশ ও বোঝে এটা কোনো মজা নয়, এটাই সত্যি। এরপর অনেক আর কখনো স্কুলে ফিরে আসেনি। কিছুদিন পর আকাশ একদিন সাহস করে অনিকের বাড়িতে গিয়েছিল। গিয়ে দেখে সেই বাড়ির দরজায় তালা ঝুলছে, জানলার কপাট বন্ধ, কেউ নেই। পরে আরও কয়েকবার সে গিয়েছে অনিকের বাড়িতে, কিন্তু প্রতিবারই সে দেখে বাড়িটা তালা বন্ধ, যেন কেউ কোনো দিন থাকতই না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। স্কুলের সবাই আস্তে আস্তে অনিকের বিষয়টা ভুলে যায়, কিন্তু আকাশ ভুলতে পারে না। 13 বছর কেটে গেছে। একটা ভুল দুষ্টমির মাসুল আকাশ আজও দিয়ে চলেছে। রোজ রাতে ঘুমের মধ্যে ঘেমে উঠে বসে পড়ে। রোজই সেই একই দুঃস্বপ্ন। অনিককে সে আজও দেখতে পায়, অন্ধকার ঘরে কাঁদছে, তাকিয়ে আছে তার চোখে। আকাশ জানে যতই পালাতে চাক, নিজের ভেতরের ছায়া থেকে মুক্তি নেই, আর সেই ছায়ার নাম অনিক। আকাশের জীবনে স্ট্রেসের আরেক বড় উৎস হল তার অফিসের ম্যানেজার রণজয় সরকার, একজন হাই প্রেশার দেওয়া মাইক্রো ম্যানেজার, যিনি প্রতিদিন আকাশের পেছনে লেগেই থাকেন। যে কোনো ছোটোখাটো ভুল হলেই সেটা তুলে ধরে সবার সামনে অপমান করতে যেন তার আলাদা আনন্দ। আজকের দিনটা যেন তার চরম রূপ। সকাল থেকেই আকাশের মনটা ভালো ছিল না। কাল রাতের সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন, ঘুমের ঘাটতি আর তার ভেতরে জমে থাকা অপরাধবোধ, সব কিছু মিলে মনটা অস্থির হয়েছিল। তারই মধ্যে এক মিটিংয়ে কোর্ট রিপোর্টে একটা ছোট ভুল চোখ এড়িয়ে গিয়েছিল। ব্যাস, রণজয় ঠিক তখনই তার বিষাক্ত রূপটা দেখিয়ে দিল। কনফারেন্স রুমে সবার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল রণজয়, এই হচ্ছে তোমার সেনিয়রিটির নমুনা আকাশ? একটা সিম্পল ইন্টিগ্রেশনেও ভুল? হোয়াট দ্য হেল ওয়ার ইউ ইভেন থিঙ্কিং?
আকাশ চুপ করে দাঁড়িয়েছিল, মাথা নিচু, চোখের কোণে অপমানের গরম ভাব, কিন্তু মুখে কিছু বলতে পারে না। সবার সামনে কথা কাটাকাটি করলে আবার আনপ্রফেশনাল ট্যাগ জুটবে। রণজয় থেমে না গিয়ে আরও বলে, তুমি সিনিয়র ডেভেলপার হয়েও পুরো টিমের এম্বারাসমেন্ট। এই ভুলগুলো জুনিয়রদের কাছ থেকে আশা করি, তোমার থেকে নয়। আরও কয়েকজন সহকর্মী তাকিয়ে থাকে। কেউ কিছু বলে না, কেউ চোখ সরিয়ে নেয়। তারা জানে রণজয়ের স্বভাব, কিন্তু কেউই পাশে দাঁড়ায় না। আকাশ হঠাৎ টের পায় সে যেন অফিসে একা, ভয়ানক একা। এক সময় এমন ছিল না। অফিসে ওরও সম্মান ছিল, মতামতকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু রণজয়ের অধীনে আসার পর থেকে সব কিছু বদলে গেছে। প্রতিদিন ওর কাজ, ওর কথা, ওর ছোট ছোট আচরণ যেন রণজয়ের কাছে দোষ হয়ে দাঁড়ায়। এবং ধীরে ধীরে আকাশ টের পেয়েছে রণজয়ের আচরণে তার সহকর্মীরাও তাকে গুরুত্ব দিতে ভুলে গেছে। রণজয়ের সেই কথাগুলো তখনও মাথার ভেতর প্রতিধ্বনি করে। মনটা কেমন যেন ভার হয়ে থাকে আকাশে। বুকের ভেতর জমাট কষ্ট, কাজের প্রতি ভালোবাসাটাই কোথাও হারিয়ে যাচ্ছে যেন। সে জানে না ঠিক কোন জায়গাটা থেকে সব কিছু ভেঙে পড়তে শুরু করলো। অনিকের হারিয়ে যাওয়া, নিজের অপরাধবোধ, নাকি এই অফিসের প্রতিদিনের অপমান। তবে একটা জিনিস পরিষ্কার, আকাশ আজ নিজেরই ভেতর হারিয়ে যাচ্ছে। একটা একা, চুপচাপ, নিঃশব্দ যুদ্ধ সে চালিয়ে যাচ্ছে, যার সামনে নেই কেউ, এবং পেছনে শুধু দুঃখ আর অতীতের এক অমোচনীয় ছাপ। বহুদিনের দুঃস্বপ্ন, অপরাধবোধ, মানসিক চাপ সব কিছুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে করতে অবশেষে আকাশ একটা সিদ্ধান্ত নেয়। আর না, এবার কাউকে দেখাতেই হবে, না হলে আমি নিজেকেই হারিয়ে ফেলবো। এক রাতে নিজেই নিজেকে বলে ওঠেছে। অসংখ্য সার্চ, পরিচিতদের সঙ্গে কথা বলা, রিভিউ দেখা, সব মিলিয়ে অনেক খোঁজাখুঁজির পর একজন নামী সাইকোলজিস্টের সন্ধান পায় সে। ডক্টর অনিক রয়। নামটা দেখেই মুহূর্তের জন্য আকাশ থমকে যায়। অনিক? এই নামটায় ওর 13 বছর আগের সমস্ত স্মৃতি ঝাঁপিয়ে পড়ে মনে। হঠাৎ করেই মাথায় আসে একটা প্রশ্ন। অনিকের পদবী কি রাই ছিল, নাকি অন্য কিছু? ও ঠিক মনে করতে পারে না, তবুও একটা অদ্ভুত টান অনুভব করেছে। ডক্টরের চেম্বারের নিয়ম খানিকটা ভিন্ন রকমের। সরাসরি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আগে অনলাইন বা মেলের মাধ্যমে বিস্তারিত কেস হিস্ট্রি পাঠাতে হয়। তারপর ডক্টর সেটি রিভিউ করেন। যদি তিনি মনে করেন তবে অ্যাপয়েন্টমেন্ট মেলে। অনেক চিন্তা ভাবনা করে সে সব কিছু খুলে লেখে। দুঃস্বপ্নের কথা, অনিকের হারিয়ে যাওয়া, অফিসের মানসিক চাপ, রণজয়ের অপমান, একাকিত্ব, সব। এক সপ্তাহ পরে একটা মেসেজ আসে। আপনার কেস রিভিউ হয়েছে, আপনি আগামী সোমবার সকাল 11টায় আসতে পারেন। আচ্ছা, বাহ। নির্ধারিত দিন সকাল থেকেই আকাশের বুকের ভেতর কেমন যেন অজানা উত্তেজনা। ডক্টরের নামের টান, পুরনো অতীত, না জানি আজ কি জানা যাবে। ও সময় মতো পৌঁছায় চেম্বারে। রিসেপশনে নাম লেখায়, বসতে বলা হয়। আপনি একটু বসুন, আপনাকে ডাকা হবে। ঘড়ির কাঁটা চলতে থাকে। 20 মিনিট, তারপর 25, তারপর 30। অবশেষে আকাশের ডাক পড়ে। ও ধীরে ধীরে চেম্বারের ভেতরে ঢোকে। ঘরের পরিবেশ শান্ত, শীতল, পরিপাটি। কিন্তু চেয়ারে যিনি বসে আছেন তিনি ডক্টর অনিক রায় নন। একজন অপেক্ষাকৃত কম বয়সী, সুশ্রী, পেশাদার ভঙ্গিতে বসে থাকা এক তরুণী ডক্টর মৃদু হাসি দিয়ে বলেন,
আপনি আকাশ সেন? আকাশ ভ্রু কুচকে বলে, হ্যাঁ, কিন্তু আপনি তো ডক্টর অনিক রায় নন। ডক্টর হালকা হাসি দিয়ে উত্তর দেন, আমি ডক্টর শুভান্বিতা রয়, ডক্টর রায়ের সাপোর্টিং সাইকোথেরাপিস্ট। উনি এখন অনেক কাজে ব্যস্ত থাকেন, তাই কেসগুলো রিভিউ করে আমাদের নির্দেশ দেন কিভাবে ট্রিটমেন্ট চলবে। আপনি যা কিছু পাঠিয়েছেন উনি সব পড়েছেন, আমি সেই অনুযায়ী কাজ করব। আকাশের ধৈর্য তখন ভেটে পড়ার জোগাড়, চোখে মুখে স্পষ্ট ক্ষোভ। মানে এত কিছু খুলে লিখলাম, তা উনি একবার আমার সঙ্গে কথা বলবেন না? আমি তো জানতাম উনিই দেখবেন। আপনারা আগেই ব্যাপারটা ক্লিয়ার করতে পারতেন। ডক্টর শুভান্বিতা স্থিরভাবে বলেন, আমি বুঝতে পারছি আপনি হতাশ হয়েছেন মিস্টার সেন, কিন্তু আমাদের ক্লিনিকে পদ্ধতিটাই এরকম। ডক্টর রায় কেবল এক্সট্রিম কেসগুলোতে সরাসরি ইন্টারভেন করেন, তবে যেটুকু আমরা করি সবই তার পরামর্শ অনুযায়ী। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আকাশ কিছু বলার আগেই ডক্টর একটা প্রেসক্রিপশন এগিয়ে দিলেন। এই ওষুধগুলো স্ট্রেস রিলিফ ও স্লিপ সাপোর্টের জন্য। আপনি 2 সপ্তাহ খাবেন আর 2 দিন পরে আবার দেখা করবেন, তখন আমরা থেরাপি শুরু করব। আকাশ প্রেসক্রিপশনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, মনে মনে ভাবে, একটা নামই কিভাবে জীবনের পুরনো কবর খুঁড়ে দেয়। চেম্বার থেকে বেরিয়ে আসে আকাশ, কিন্তু মনের মধ্যে রয়ে যায় এক গুচ্ছ সন্দেহ, হতাশা আর অদ্ভুত এক টান, যা তাকে আরও বেশি করে টেনে নিয়ে যাচ্ছে সেই পুরনো হারিয়ে যাওয়া মুখটার দিকে। এমনি করেই কয়েকটা সপ্তাহ কেটে যায়। ধীরে ধীরে আকাশ বুঝতে পারে সে আর আগের মতো ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসে না। সেই ভয়ানক দুঃস্বপ্নটাও যেন একরকম ফিকে হয়ে গেছে। অফিসের প্রতি একটা নিষ্প্রিয় মনোভাব তৈরি হয়েছে তার। কে কি বলল, কে কোন প্রেজেন্টেশনে বাহবা পেল, এসব কিছুতেই আর আগের মতো উদ্বিগ্ন লাগে না। বরং এখন তার সবচেয়ে ভালো লাগে সপ্তাহের সেই 1 ঘন্টার সেশন ডক্টর শুভান্বিতার সঙ্গে। সেই 1 ঘন্টা যেন একটা ছোটোখাটো মুক্তির জানলা, যেখানে আকাশের একাকিত্বটা কিছু সময়ের জন্য হলেও মুছে যায়। প্রথম দিকে যেটা শুরু হয়েছিল মানসিক স্বাস্থ্যের চিকিৎসা হিসেবে, এখন সেটা রূপ নিয়েছে এক ধরনের আন্তরিক বন্ধুত্বে। অবশ্য সেটা কেবল আকাশের দিক থেকেই। ডক্টর শুভান্বিতা ছিলেন যথারীতি পেশাদার, সংবেদনশীল, সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতেন। তবু আকাশ অনুভব করে শুভান্বিতার সঙ্গে কথা বললে ওর ভেতরের চুপচাপ বিষণ্ণতা যেন একটু একটু করে হালকা হয়ে যায়। তবে একটাই জিনিস এখনও তাকে ভীষণভাবে ভেতরে ভেতরে পোড়ায়, শৈশবের সেই বন্ধুর সঙ্গে করা অন্যায়। সময় যতই এগোয় আকাশ ততই বুঝতে পারে সেই অপরাধ বোধটাকে ও আজও নিজের ভেতর থেকে মুছে ফেলতে পারেনি। একদিন এক মেঘলা বিকেলবেলা আকাশ যথারীতি সেশন শুরু হওয়ার খানিক আগেই পৌঁছে গিয়েছে। ডক্টর শুভান্বিতা একটু পরে ঘরে ঢোকেন। পরিচিত হাসিটা মুখে নিয়ে বলেন, আজ তো আপনি অনেক আগেই এসে গেছেন, বিশেষ কোনো কথা আছে নাকি? আকাশ একটু হেসে বলে, না, আসলে এখানে আসতে ভালো লাগে। সেশন চলতে থাকে। নানা কথার ফাঁকে ফাঁকে হঠাৎ করেই ডক্টর শুভান্বিতা বললেন, ডক্টর অনিক রয় একদিন আপনার সাথে যোগাযোগ করবেন। আকাশ একটু চমকে উঠে চোখ বড় বড় করে বলল, কেন? শুভান্বিতা নরম গলায় বললেন, কেন মানে? আপনি তো ওনারই পেশেন্ট, উনি তো আপনার সমস্ত হিস্ট্রি পড়েই আমাকে গাইড করছেন। মাঝে মাঝে উনি নিজে কিছু কেস দেখতে চান, বিশেষ করে যেখানে উন্নতি হচ্ছে বা কোথাও
কোনো গভীর মানসিক কিছু খোলার সম্ভাবনা থাকে, তাই উনি ভাবছেন একদিন নিজে সেশন করবেন আপনার সঙ্গে। আপনিও তো প্রথমে তাই চেয়েছিলেন, তাই না? আকাশ একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ চেয়েছিলাম ঠিকই, কিন্তু এই কদিন আপনার সেশনে এসে আমি অনেকটা বেটার ফিল করছি। তাই সত্যি বলতে ডক্টর রয়ের কথা মনেই ছিল না। শুভান্বিতা হেসে বললেন, তার মানে আপনি আমার সেশনে এসে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন? আকাশ এবার একটু গম্ভীর গলায় বলল, নিশ্চয়ই। আমি তো এখন প্রতিটা সেশনের জন্য মুখিয়ে থাকি। এই সময়টুকুই যেন আমার নিজেকে ফিরে পাওয়ার সময়। আমি খুব একা ডক্টর। মা বাবা নেই, বন্ধু বলতে কেউ নেই। নিজের সাথেই কথা বলার মতো সময় আর মানুষ খুঁজে পাই না। আপনি না থাকলে এতগুলো কথা কার সাথে ভাগ করতাম বলুন তো? শুভান্বিতা আবার একটু স্থির হয়ে আকাশের চোখের দিকে তাকিয়ে বললেন, আকাশ, এটাই তো থেরাপির আসল সার্থকতা। আপনি নিজের কথা বলতে পারছেন, মন খুলে কথা বলছেন, এটা খুব বড় ব্যাপার। আমি আপনার পাশে আছি, আপনি একা নন। আকাশ হালকা হেসে বলল, এই কথাটাই শুনতে খুব ভালো লাগে। জানেন, এই মুহূর্তগুলোতেই মনে হয় আমি বোধহয় আবার একটু একটু করে বাঁচতে শিখছি। শুভান্বিতা কিছু বললেন না, শুধু চোখের কোণে একরকম দয়ার আভা দেখা যায়, যেটা আকাশের চোখ এড়ায় না। শুভান্বিতা এবার বলে ওঠেন, তাহলে আকাশ, আজ আমরা করব একটা মাস্টার সেশন। আমাদের থেরাপির ভাষায় একে বলে আউটডোর এক্সপোজার থেরাপি, মানে চার দেওয়ালের বাইরে কোনো জায়গায় যাওয়া। ডক্টর রয় বলেছিলেন, আপনি যখন আমার উপর সম্পূর্ণ ভরসা করবেন তখনই আমি এই সেশনটা করব। মনে রাখবেন, এই সেশনের পর আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আকাশ এক রাশ আশাবাদ নিয়ে বলে ওঠে, মানে আজ বাইরে কোথাও যাব? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? শুভান্বিতা হালকা একটা রহস্যময় হাসি দেন, কিছু বলেন না। গাড়ির জানলার বাইরেটা পাল্টাতে থাকে। শহরের কোলাহল ছেড়ে ওনারা ক্রমশ এগিয়ে চলেন শহরতলির নির্জন এক রাস্তায়। শেষমেশ গাড়ি থামে একটা ভাঙা, আগাছায় ঢাকা পুরো বাড়ির সামনে। আকাশ যেন হঠাৎ নিঃশ্বাস নিতে ভুলে যায়। এক দৃষ্টে তাকিয়ে থাকে সামনের সেই পোড়ো বাড়িটার দিকে। একটা শীতল স্রোত নেমে আসে মেরুদণ্ড বেয়ে। এটা তো সেই বাড়ি। নিজের মনেই ফিসফিস করে ওঠে আকাশ। এই জায়গাটাতেই তো আমি অনেককে আটকে রেখে পালিয়ে গিয়েছিলাম আজ থেকে 13 বছর আগে। আকাশের গলা কেঁপে ওঠে, ঘামের স্রোত নামে কপাল বেয়ে। সে শুভান্বিতার দিকে ফিরে বলে, আপনি জানলেন কিভাবে এই বাড়িটার কথা? শুভান্বিতা এবার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলেন, একজন মানুষকে দুঃস্বপ্ন থেকে মুক্তি দিতে হলে তাকে ঠিক সেই ঘরেই ফিরিয়ে নিয়ে যেতে হয় যেখান থেকে তার দুঃস্বপ্ন শুরু হয়েছিল। আজ আমরা এই বাড়ির মধ্যেই সেশন করব। আপনি নিয়ে চলুন আমায় সেই ঘরটাতে যেখানে আপনি অনেককে আটকে রেখেছিলেন। আকাশ বলে, আমি একা পারবো না। আপনি একা নন আকাশ, আমি থাকছি আপনার পিছনে। শুভান্বিতা থামিয়ে দিয়ে বলেন, আজ আপনি আমাকে পথ দেখাবেন, ভয় পাবেন না। মাস্টার সেশনে আমি কাউকে একা ফেলি না। আকাশ দ্বিধা নিয়েই বাড়ির ভেতর ঢোকে। সিঁড়ির ধুলো, বাতাসের গন্ধ, ছাদের ফাটল সব যেন হুবহু 13 বছর আগের মতো। ও পা টিপে টিপে সেই ঘরের দিকে এগোয়। ঘরটা যেখানে বন্ধ দরজার ওপারে সে একদিন তার বাল্যবন্ধুকে ফেলে গিয়েছিল। ভেতরে ঢুকে দাঁড়াতেই ওর নিঃশ্বাস গলার কাছে আটকে যায়। ঠিক সেই মুহূর্তে একটা শব্দে ও চমকে ওঠে, পেছন ফিরে দেখে দরজাটা বন্ধ।
শুভান্বিতা, ও হাহাকার করে ওঠে। আপনি কোথায়? দরজা খুলুন, এটা আপনি কি করলেন? ও ক্রমাগত দরজায় ধাক্কাতে থাকে। প্লিজ, আমি ভুল করেছি, আমি জানি, কিন্তু এবার আমায় ছেড়ে দিন। কোনো সাড়া নেই, শুধু একটা গভীর নীরবতা। আর সেই নীরবতার ভেতর কেমন যেন একটা নিঃশব্দ বিদ্রূপ, যেন ওই পোড়ো বাড়িটা নিজেই হাসছে। আকাশের চিৎকার ধীরে ধীরে নিস্তব্ধতায় মিলিয়ে যায়, যেভাবে 13 বছর আগে অনেকের আর্তনাদ হারিয়ে গিয়েছিল এই একই ঘরের ভিতর। ঘরের কোনায় জমে থাকা অন্ধকার যেন ধীরে ধীরে এগিয়ে আসে ওর দিকে। ঘরের ভেতরটা নিস্তব্ধ, পুরনো কাঠের গন্ধ, ধুলোর স্তর আর অন্ধকারে জমে থাকা ইতিহাস যেন একসাথে চেপে বসে আকাশের বুকের উপর। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দেয় এক অদ্ভুত শব্দ, একটা ছোট ছেলের কান্না, খুবই ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ, যেন কোথাও একটা ভাঙা মন কাঁদছে। অনাদরে চাপা পড়ে থাকা একটা ইতিহাস বেঁচে উঠেছে। আকাশ ভীত চোখে এদিক ওদিক তাকায়। কুয়াশা আর আধো আলোয় দূরে সে দেখতে পায় একটা ছেলে হাঁটুতে মুখ গুজে বসে আছে, নিঃশব্দে কাঁদছে। বয়স বছর 12 কিংবা 13 হবে। আকাশ থমকে যায়, বুকটা ধক করে ওঠে। সেই দুঃস্বপ্নটার কথা মনে পড়ে যায়, যেটা ও বারবার দেখত। নিজেকে চিমটি কাটে, ব্যথা লাগে। না, এটা স্বপ্ন নয়, সব কিছুই বাস্তব। এটা আরো বেশি ভয়ঙ্কর। ও ধীরে ধীরে ছেলেটার দিকে এগিয়ে যায়। এই, তুমি কাঁদছো কেন? তুমি কে? ছেলেটা ধীরে ধীরে মুখ তোলে, চোখ দুটো জলে টলটল করছে। আকাশের নিঃশ্বাস আটকে যায়। এই মুখ, এ তো সেই মুখ, অনেক। ঠিক 13 বছর আগে যাকে ও এই ঘরেই ফেলে গেছিল। ছেলেটা থেমে থেমে বলে, আমার নাম অনিক। আমায় আমার বন্ধু আকাশ এখানে আটকে রেখে গেছে। আমি খুব ভয় পাচ্ছি। আকাশ শিউরে ওঠে, কিছুটা নিজেকে সামলে জিজ্ঞেস করে, তোমার বন্ধু আকাশ কেন তোমায় এমনভাবে ফেলে গেল? অনেক মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলে, ও সব সময় আমার পেছনে লাগে, আমায় ঠাট্টা করে, কষ্ট দিয়ে মজা পায়। আজ ভূত দেখাবে বলে আমাকে টেনে এখানে নিয়ে আসে। তারপরে আমি এই ঘরে ঢুকতেই পেছন থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়। আমি কত ডেকেছি ওকে, কিন্তু কেউ এলো না, কেউ দরজা খোলেনি। আকাশের গলার স্বর ভারী হয়ে আসে। ও বলে, তুমি ভয় পেও না অনিক, আমি আছি তোমার পাশে। তুমি আমার সাথে একটু গল্প করো, আকাশ ঠিক কাল এসে তোমার জন্য দরজা খুলে দেবে, ঠিক আছে? অনেক মাথা তুলেই প্রশ্ন করে। তুমি কে? আকাশ কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দেয়, আমার নামও আকাশ। আমায় এক ডাক্তার দিদি এই ঘরে আটকে রেখে গেছে। অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে, ওই ডাক্তার দিদিটা বুঝি তোমার বন্ধু, তাই এমন করলো তোমার সাথে? আকাশ চোখ নামিয়ে বলে, হ্যাঁ, একরকম বন্ধু, কিন্তু বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। ও চায় আমি নিজের ভুলটা বুঝি, কারণ ছোটবেলায় আমি খুব বড় একটা অন্যায় করেছিলাম। অনেক একটু থেমে জিজ্ঞেস করে, তুমি কি করেছিলে? আকাশ ধীরে উত্তর দেয়, তোমার বন্ধু আকাশের মতন আমিও আমার একটা বন্ধুকে ভয় দেখানোর নাম করে এরকম একটা অন্ধকার ঘরে আটকে রেখে পালিয়ে গিয়েছিলাম। অনেক শীতল গলায় বলে, তাহলে তুমিও ওর মতনই খুব অন্যায় করেছিলে।
তোমার সেই বন্ধু কেমন আছে এখন? আকাশ বলে ওঠে। আমি জানি না অনিক, সেদিনের পর থেকে আমি আর কোনো দিন সেই বন্ধুটাকে দেখিনি। অনেক খোঁজ করেছি, আজও জানি না ও কোথায়। অনিক বলে, জানো, আমি এখানে একা বসে আছি, আর ওদিকে মা বাবা নিশ্চয়ই খুবই চিন্তা করছে। বনু হয়তো খুবই কাঁদছে। আমার সাথে এমন কেন করলো আকাশ? আমি তো ওর কিছু করিনি। আকাশ চোখ মুছে শান্ত স্বরে বলে, তোমার খুব রাগ বলো আকাশের ওপরে? অনিকও চোখ মুছে বলে, হ্যাঁ, খুব রাগ। ইচ্ছে করে ওকে চরমভাবে ভয় দেখাই, যেন ও বুঝতে পারে আমার কেমন লেগেছিল। আকাশ ধীরে ধীরে বলে, তাহলে তো তোমার আর আকাশের মধ্যে কোনো তফাৎ রইল না অনিক। ও যা করেছিল তুমিও তাই করবে? অনিক থমকে যায়, মাথা নিচু করে, তারপরে এক সময় আস্তে বলে ওঠে, তুমি ঠিক বলেছ। যদি আমি ঠিক একই কাজ করি তাহলে আমিও তো ওর মতনই হয়ে যাব। না, আমি ওকে শাস্তি দেব না, বরং ওর জীবনে আর কোনো দিনও থাকবো না। আমি চলে যাব এই শহর ছেড়ে। ও আমায় কোনো দিন খুঁজে পাবে না, যেমন তুমিও তোমার সেই বন্ধুটাকে আর খুঁজে পাওনি। আকাশ প্রশ্ন করে, তুমি কোথায় যাবে? অনিকের চোখে এক অদ্ভুত আলো দেখা যায়। সে বলে, দূরে কোথাও, নতুন করে জীবন শুরু করব। মন দিয়ে পড়াশোনা করব। অনেক দিন ধরেই ডাক্তার হতে চাই, মানুষের কষ্ট কমাতে চাই। আকাশের চোখে জল আসে। ও বলেই ফেলে, তুমি একজন অসাধারণ ডাক্তার হবে অনিক। তুমি হবে একজন মনোরোগ বিশেষজ্ঞ। প্রচুর মানুষের মনের কষ্ট তুমি কমিয়ে দেবে। আর বিশ্বাস করো, আকাশ একদিন নিজেই তোমার কাছে ফিরে আসবে। হয়তো তখন তুমি আর ওকে চেনা মুখ হিসেবে চিনবে না, কিন্তু তুমি বুঝতে পারবে ও ফিরে এসেছে শুধুই তোমার ক্ষমার আশায়। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে চারপাশে। কোনো প্রতিশোধ নেই, শুধু আত্মস্বীকৃতি। আকাশ আর অনিক পাশাপাশি বসে পড়ে। জানলা দিয়ে দূরে আকাশের কালো চাদরে তারা ঝলমল করছে। সময় গড়িয়ে যায়। কথার ফাঁকে ফাঁকে ক্লান্তি ভর করে দুজনের চোখে। শেষমেশ ঘরের নীরবতার মাঝে তারা দুজনেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ দরজা খোলার আওয়াজে আকাশ যেন ঘোর থেকে ফিরে আসে। ও দেখে দরজায় দাঁড়িয়ে আছেন ডক্টর শুভান্বিতা। চোখে এক ধরনের নির্ভরতা, ঠোঁটে শান্ত অথচ হৃদয়স্পর্শী হাসি। আকাশ চারপাশে তাকায়। চারিদিকে নীরবতা। অনিক কোথাও নেই, যেন ছিলই না কখনো। শুধু ওর মনের ভেতরে রয়ে গেছে অজস্র প্রশ্নের মাঝে কিছু অজানা উত্তর। শুভান্বিতা এগিয়ে এসে জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে আকাশ? আকাশ একটু সময় নিয়ে বলে, আজ মনে হচ্ছে এত বছরের একটা বোঝা যেন কিছুটা নামলো। আজ এখানে কাটানো প্রতিটা মুহূর্ত যেন আমার ভয়গুলোকে ধুয়ে মুছে দিয়েছে। শুভান্বিতা হালকা হাসেন। 5 মিনিটে এত কিছু? বাহ, আপনার তো মাস্টার সেশনে চমৎকার রেসপন্স হয়েছে। আকাশ বিস্মিত হয়ে বলে, 5 মিনিট? আমার তো মনে হচ্ছিল আমি যেন একটা দিন ধরে এখানে আটকে আছি। শুভান্বিতা কাঁধ ঝাঁকিয়ে বলেন, হ্যাঁ, সময়ের অনুভব বড়ই প্রতারণাময়। মন যখন যন্ত্রণায় ভোগে তখন এক একটা মুহূর্ত যেন এক একটা যুগ হয়ে দাঁড়ায়। একটু থেমে আবার বলেন, চলুন, আজ আর কিছু নয়, বাড়ি যান। ডক্টর রয় এরপর আপনার সাথে যোগাযোগ করবেন। আকাশ দ্বিধা ভরে বলে, তাহলে আমাদের কি আর দেখা হবে না ডক্টর? শুভান্বিতা একটু চুপ করে থেকে চোখে এক রাশ রহস্য নিয়ে বলেন, দেখা যাক, ইউ নেভার নো।
এরপর কেটে গেছে কয়েকটি সপ্তাহ। আকাশ যেন ধীরে ধীরে নিজের ছায়া থেকে বেরিয়ে এসেছে। আগের সেই তীব্র ভয় আর গলায় দলা পাকানো অপরাধবোধ এসব এখন অতীত। ভেতরে জন্ম নিয়েছে এক নতুন দৃঢ়তা, চোখে এসেছে স্পষ্টতা, কাজে মন বসে, মাথা ঠান্ডা থাকে। রণজয় পর্যন্ত এখন ওর সামনে চুপ করে যায়। এক সকালে ওর কাছে আসে একটা চিঠি। আজকের দিনে চিঠি? আকাশ বিস্ময়ে ভ্রুকুচকে খামটা তোলে। খামের উপরে লেখা নামটা যেন হাওয়ার ধাক্কায় ভেতরের সমস্ত নিস্তব্ধতা ভেঙে দেয়। ডক্টর অনিক রয়। আকাশের আঙ্গুল থেমে যায়। শরীরের মধ্যে কোথাও এক চেনা কাঁপুনি বয়ে যায়। সব শব্দ নিঃশব্দ হয়ে আসে। চোখ বুজে কয়েক মুহূর্ত নিঃশ্বাস নেয়। তারপর ধীরে যত্নে চিঠিটা খোলে। প্রিয় আকাশ, আশা করি তুমি ভালো আছো। তুমি ঠিকই ভেবেছিলে আমি তোমার সেই ছোটবেলার বন্ধু অনিক, যাকে তুমি 13 বছর আগে সেই অন্ধকার বাড়িতে বন্ধ করে রেখে চলে গিয়েছিলে। সেদিন আমি আতঙ্কে জমে গিয়েছিলাম। সত্যি বলতে সেই অভিজ্ঞতা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু সেদিন সেই ঘরের অন্ধকারে আমি একা ছিলাম না। সেখানে ছিলেন এক ভদ্রলোক, যাকে তারই এক ঘনিষ্ঠ বন্ধু, একজন মনোরোগ বিশেষজ্ঞ, ঠিক একইভাবে ফেলে গিয়েছিলেন অনেক বছর আগে। অদ্ভুত এক সমাপতন জানো। তার নামও ছিল আকাশ, আর তিনিও তার শৈশবে এক বন্ধুকে হুবহু একইভাবে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে চলে গিয়েছিলেন, যেভাবে তুমিও রেখে গিয়েছিলে আমায়। সেই ভদ্রলোকের সঙ্গে কথায় কথায় সারা রাত কেটে গিয়েছিল। ভয় যেন কোথায় মিলিয়ে গিয়েছিল। তার অভিজ্ঞতা, তার অনুতাপ, তার উপলব্ধি সবকিছু শুনে আমার রাগ, দুঃখ, অভিমান সব মিলিয়ে এক অদ্ভুত শিক্ষা হয়ে উঠেছিল। তিনি আমায় বোঝালেন, একই ভুল তুমি করো না, ক্ষমা করো, ভুল থেকে শিখে নতুন জীবন তৈরি করো। সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। নিজেকে গড়ে তুলব এক নতুন পথে। সেই পথেই আমি শহর ছেড়ে অনেক দূরে চলে যাই। সেখানেই পড়াশুনো করি এবং পরে একজন সাইকোঅ্যানালিস্ট হই। তুমি জানো কি, হয়তো তোমারই জন্য আর সেই ভদ্রলোকের জন্য আমি আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি। তোমাদের দুজনের কাছেই আমি কৃতজ্ঞ। সেই আকাশবাবু বলেছিলেন, তোমার বন্ধু একদিন নিজেই তোমার কাছে ফিরে আসবে, যা বর্তমানে সত্যি হয়েছে। তুমি হয়তো এখন বুঝেছ, শুভান্বিতা আমারই বোন। ও ছোট থেকেই তোমায় পছন্দ করত। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সামনে আসবো না, তাই ওকেই দিয়েছিলাম তোমার চিকিৎসার দায়িত্ব। তোমার পুরো ট্রিটমেন্টের নেপথ্যে আমারই পরিকল্পনা ও গাইডেন্স ছিল। তুমি এখন অনেকটাই সুস্থ, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আমার তোমার উপর কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই। আমার ছোটবেলার বন্ধু, তুমি ভালো থেকো, শুভান্বিতাকেও ভালো রেখো। ইতি, তোমার অনিক। এই চিঠির পর আকাশের বুকটা যেন হালকা হয়ে যায়। চোখ দুটো জলে ভরে ওঠে, কৃতজ্ঞতায়, ভালোবাসায় আর এক পুরনো বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দে। সময় বড় অদ্ভুত, কখনো সামনে চলে যায়, কখনো পেছনে, আবার কখনো থমকে দাঁড়ায় ঠিক সেইখানে যেখানে তার থেমে থাকা উচিত নয়। সেই বাড়িটা আজও দাঁড়িয়ে আছে নির্জন অন্ধকারের মাঝখানে। আকাশ, অনিক
শুভান্বিতা, তারা কেউই জানে না সেই ঘরটি আসলে একটা সময়ের ফাঁদ, এক অদ্ভুত গোলক ধাঁধা, যেখানে অতীত আর ভবিষ্যতের রেখা ঘেঁষে দাঁড়িয়ে আছে মুখোমুখি। সেই ঘরে ঢুকলে সময় আর একরৈখিক থাকে না। সেখানে গতকালও আজ হতে পারে, আবার আগামীকালও হয়তো গত বছরের স্মৃতি হয়ে ফিরে আসে। ঘরের ভিতর সময় বয়ে যায় অন্যভাবে। বাইরে যেখানে মিনিট কাটায় দাগ পড়ে, সেখানে ভিতরে চলে যায় এক একটা দিন, এক একটা জীবন। আর যে একবার সেখানে প্রবেশ করে, সে ফিরে এলেও আর আগের মানুষ থাকে না। সেই ঘর নিজের মতো করে মানুষকে গড়ে নেয়। কে জানে, হয়তো সে ঘরটাই ছিল আকাশ আর অনিকের বন্ধুত্বের প্রকৃত কারিগর। একটা ভুল সময়, একটা ভুল খেলা, একটা চিরকালীন চিঠি, সব মিলিয়ে গড়ে ওঠা এক অসমাপ্ত গল্প। আজও যদি কেউ রাতের নির্জনতায় সে পুরনো বাড়ির কাছ দিয়ে হাঁটে, কান পাতলে হয়তো শুনতে পাবে দূর থেকে ভেসে আসা কারো পায়ের শব্দ। হয়তো তা আকাশ কিংবা অনিক, অথবা তাদেরই কারো ছায়া। আর ঘরের দরজাটা, সেটা তো আজও খোলা, কারণ সময় এখনো থেমে আছে সেখানে, অপেক্ষায় কারো ফিরে আসার। এতক্ষণ শুনছিলেন দিব্যমিত্রের লেখা ভৌতিক কল্পবিজ্ঞানের গল্প ছায়ার গহরে। গল্প উপস্থাপনায়, গল্প পাঠে ছোট আকাশ, আকাশ, ছোট অনিক, অনিক ও রিসেপশনিস্টের চরিত্রে দিব্যমিত্র, শুভান্বিতার চরিত্রে অঙ্গিরা সেন মিত্র। সম্পূর্ণ পরিকল্পনা ও পরিচালনায় দিব্যমিত্র। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক দিন, মতামত লিখে জানিয়ে দিন কমেন্টে। আরে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন গল্পের খবর সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প এখানেই শেষ। খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্পের পাঁচমিশালির পাশে থাকুন। ধন্যবাদ।